ভোরের আলো ফোটার সময় এখনো হয়নি, তবু অলি আড়মোড়া ভেঙে উঠে বসল। হাই তুলে তাঁবু থেকে বের হয়ে এলো। ফজরের নামাজের ব্যবস্থা করতে হবে। বাইরে শীতল হাওয়া বইছে, ফলে অলির ঠান্ডা ঠান্ডা অনুভূত হলো। সেই ঠান্ডাকে পাত্তা না দিয়ে ও যেখানে পানির ব্যবস্থা রেখেছিল সেখানে যেতে লাগলো। ওর চোখের ঘুম এখনও পুরোপুরি কাটেনি। ক্রমাগত হাই তুলতে তুলতে ও হাঁটতে লাগলো। তবে হঠাৎ পাশে তাকাতেই ওর পিলে চমকে উঠল। গত রাতের কাঠগুলো পুড়ে ছাই হয়ে গেছে, ওগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে। তার পাশে একটা ছায়ামূর্তি বসে আছে। অলি বুকে হাত দিয়ে চাপা আর্তনাদ করে উঠল, তবুও কৌতূহলবশত এক পা করে এগিয়ে আসতে লাগলো। ওর অনেক দিনের শখ ও একটা জিন দেখবে। আজ মনে হয় সেই গোল্ডেন সুযোগ এসে গেছে। অলি পা টিপে টিপে ছায়ামূর্তিটার পিছনে এসে দাঁড়ালো। পর মুহূর্তে কিছু বলতে ধরলেই দেখল ওর কণ্ঠ থেকে ফ্যাঁস ফ্যাঁস স্বর বের হচ্ছে। তবুও গলাটা খানিকটা খাকারি দিয়ে বলল, কে, জিন না পড়ি? ছায়ামূর্তিটাও আঁতকে উঠে চটজলদি বসা থেকে উঠে পড়ে মৃদু চিৎকার করলো। ওর চিৎকারে অলিরও আরেকবার চিৎকার দিয়ে উঠল। দুজনে পাক্কা 1 মিনিট চিৎকার করলো। নিজেকে কিছুটা সামলে অলি প্যান্টের পকেট থেকে টর্চ লাইটটা বের করে ছায়ামূর্তিটার মুখে আলো ধরল। অনন্যার সাথে সাথে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। অলি ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশার শ্বাস ফেলল। ও দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, স্যার, এটা দেখছি মানুষ। ভাবলাম হয়তো জিন বা পরীকে দেখব। অলির আফসোসের সীমা রইল না। ও খুবই হতাশ ভঙ্গিতে মাথা নাড়াতে লাগলো। অনন্যা ক্ষীণকাল ভুরু কুঁচকে তাকিয়ে থেকে পুনরায় আগের জায়গায় বসে পড়ল। অলি ক্ষীণকাল চুপচাপ দাঁড়িয়ে থেকে ওর থেকে খানিকটা দূরে বসলো। অতঃপর বলতে লাগলো, আপনি এত রাতে এখানে কি করছেন? অনন্যার কোনো উত্তর পাওয়া গেল না। একটু অপেক্ষা করার পর অলি পুনরায় বলে উঠল, নাকি রাত থেকে এখানেই বসে আছেন? এবারও বিপরীত পাশে নিস্তব্ধতা। জবাবের অপেক্ষা করেও যখন কিছু পাওয়া গেল না, তখন অলি পুনরায় বলল, আবার আগুন জ্বালিয়ে নিতেন। এত ঠান্ডায় কি পাহাড়ি এলাকায় শুধু শাল দিয়ে ঠান্ডা কমার কথা? অনন্যা নিজের গায়ের শালটা আরও ভালোভাবে পেঁচিয়ে নিয়ে গুটিসুটি মেরে বসল। অলি একটু বসে থাকার পর উঠে পড়ল। কয়েকটা কাঠ এনে পুনরায় আগুন চালিয়ে দিল। অতঃপর অজু করার জন্য পানির কাছে যেতে ধরলে অনন্যা অস্ফুট স্বরে বলল, আজান দেয়নি এখনো। অলি এক পলক অনন্যার দিকে তাকালো। অতঃপর অনন্যার থেকে বেশ খানিকটা দূরত্বে বসে পড়ল। অলি চুপ করে বসে থেকে আগুনের লিকলিকে শিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তবে ওর মন মানসম্মান শেষ করার জন্য পেটটা ক্ষুধায় গুরুম গুরুম করতে লাগলো। অনন্যা চকিতে ওর দিকে তাকালো। এতে করে লজ্জা পেয়ে অলির কান লাল হয়ে গেল। ক্ষীণকাল নীরবতা। অনন্যা নিজের চোখ আবার সরিয়ে নিয়েছে। তবে একটু পর অলিকে অবাক করে দিয়েও বলে উঠল, বিদেশি হওয়ার অভিনয় করতে গিয়ে ফলমূল খেয়ে পেটের অবস্থা খারাপ করার কোনো মানে দেখছি না। অলি নিজের হতভম্বতা কাটিয়ে ক্ষীণ গলায় বলল, আমার ভাত খাওয়া বারণ। কেন? কারণ আপনি আমাকে মাফ করেননি। আপনার থেকে আমি 4টা মাফ পাই। অনন্যা এতক্ষণে অন্যদিকে তাকিয়ে কথা বলছিল। এবারও অলির চোখে চোখ রেখে কপাল কুঁচকে কাঠ কাঠ গলায় বলল, কিসের মাফ বলুন তো? সে গতকাল থেকে দেখছি কথায় কথায় মাফ চাচ্ছেন, কিন্তু কি জন্য মাফ চাচ্ছেন বলবেন আমায়? অলিও সোজা হয়ে বসল। গলা খাকারি দিয়ে বলতে লাগলো, আমি প্রথম সাক্ষাতেই পিকুকে ইনডাইরেক্টলি কাঁদিয়ে ফেলেছিলাম। আপনাকে পিকুর মা বলে ফেলেছিলাম। আপনাকে মনে মনে অদ্ভুত উপাধি দিয়েছি। মাঝে মাঝে আপনাকে মনে মনে হয়তো খানিকটা গালিও দিয়ে ফেলেছি। এই হলো সর্বমোট 4টা মাফ। দিন আমার মাফ, আমাকে দিয়ে দিন। অনন্যা কিং কর্তব্য বিমূঢ় হয়ে অলির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, এগুলোর জন্য কে মাফ চায়? আমি চাই, প্লিজ দিন। আমি ভাত খাচ্ছি না গতকাল থেকে। আমার বাঙালি পেট সেটার সহ্য করতে পারবে না। অনন্যা আহাম্মক হয়ে বলল, এই সামান্য মাফ না পাওয়ায় আপনি ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, এখন বলুন মাফ করেছেন?
একটু হয়তো ভাত আছে, আমি গরম করে সেটা খেয়ে নেব। ভারী আশ্চর্য মানুষ তো আপনি। জানি, কিন্তু আমার মাফটা। অনন্যা হেসে বলল, আচ্ছা মাফ করলাম, গিয়ে ভাত খান। অলি থমকে গেল সামনের রমণীটাকে দেখে। এই প্রথমবার ওর খেয়াল হলো মেয়েটাকে হাসলে সম্পূর্ণ অন্যরকম লাগে। ওর গালে আর থুতনিতে কি সুন্দর টোল পড়ে। ক্ষীণকালের জন্য অলি সব কিছু ভুলে অনন্যার আগুনের প্রভাবে হয়ে ওঠা লালচে হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে থাকলো। এমন সময় অলির পেট আবারও গুরুম গুরুম করে উঠল। এতে করে ওর নজর অনন্যার থেকে সরে গেল এবং আবারও লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল। অনন্যা হাসি অব্যাহত রেখে বলল, দ্রুত খান। অলি চটজলদি উঠে পড়ল। দ্রুত গিয়ে গতকালের রাখা কিছু ভাত, লবণ আর লঙ্কা নিয়ে ফিরে আসলো। আগুনের তাপে ধরে খানিকটা গরম করে নিয়ে ও মহানন্দে গপাগপ খেতে লাগলো। কয়েক সেকেন্ড ওর খাওয়ার দিকে তাকিয়ে থেকে অনন্যা চোখ সরিয়ে নিল। রাতের আকাশে চাঁদের পাশে একটা শুকতারা জ্বলজ্বল করছে। সেটা সৌন্দর্য দেখলে মনটা ভরে ওঠে। অনন্যা সেই সৌন্দর্যই উপভোগ করতে লাগলো। অন্যদিকে অলি গাপুস গুপুস করে ভাত খেতে লাগলো। প্রচণ্ড ক্ষুধার মধ্যে যেটাই খাওয়া হোক না কেন, সেটাই অমৃত বলে মনে হয়। অবশেষে অলি মশে মাপ পেয়ে ভাত খেতে পারল। চারিদিক থেকে মৃদু আজানের মিষ্টি সুর ভেসে আসতে লাগলো। অলির খাওয়া শেষ হয়ে গেছে। ও খাবারের প্লেট যথাস্থানে রেখে মনোযোগ দিয়ে আজান শুনতে লাগলো। আজান শেষ হওয়ার মধ্যেই আলমগীর প্রামাণিক ঢুলু ঢুলু চোখে তাঁবু থেকে বেরিয়ে আসলেন। এমন ঘুম ঘুম চোখে সামনে দুটো মানুষকে বসে থাকতে দেখে উনি ছোট বাচ্চাদের মতো চিৎকার করে উঠলেন। তা দেখে অলি হেসে ফেলে বলল, আলু দাদু, ভয় পেও না, আমি আর তোমার রোবট নাতনি আগুনের কাছে বসে আছি। আলমগীর প্রামাণিক জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। অতঃপর ধীর পায়ে ওদের দিকে এগিয়ে এসে আগুনের পাশে বসলেন। নিজের ভয় দূর করার পর উনি অলির সাথে উজু করতে চলে গেলেন। ওদের হয়ে গেলে অনন্যা উজু করে নিল। একটু পর আরও কয়েকজন উঠে অজু করে নামাজ আদায় করে নিল। কাংলাক পাহাড় থেকে সকলে সূর্যোদয়ের অসাধারণ রূপ দেখতে কোনো ভুল করল না। অনন্যা দেখার পাশাপাশি ক্যামেরাতেও সে দৃশ্য বন্দি করে রাখল। সূর্যোদয় দেখার পর্ব শেষ করার পর সকলে আরেকটু ঘুরে দেখল কংলাক পাহাড়ের সৌন্দর্য। তারপর সেখান থেকে চলে আসার বন্দোবস্ত করতে লাগলো সকলে। সবকিছু গুছিয়ে নিয়ে সকলে পাহাড় থেকে নামার প্রস্তুতি নিতে লাগলো। অলি ওদের দিক নির্দেশনা দেয়া শেষ করে বলতে লাগলো, এরপর আমরা সাজেক ভ্যালির উপজাতিদের জীবন বৈচিত্র্য দেখতে যাব। তো সেটা দেখতে হলে আমাদের দ্রুত পাহাড় ত্যাগ করতে হবে। চলুন যাওয়া যাক। এটা বলে অলি সকলের মধ্যে জোশ নিয়ে আসলো। সবাই যেন আনন্দের সাথে দ্রুত পাহাড় থেকে নামতে পারে সেই ব্যবস্থা করলো। পিকু ঘুম থেকে উঠে অলির আশেপাশে ঘুরঘুর করছিল। এবারও অলির ঘাড়ে চড়ে বসল। অলিও হাসি মুখে ওকে সাথে নিয়ে নিচে নামতে লাগলো। শোভন, সানা আবারও ভদ্ররূপে ফিরে এসেছে, কারণ ওদের বাবা মা ওদের পাশাপাশি হাঁটছে। অনন্যা সেদিকে এক পলক তাকিয়ে হেসে ফেলল আর মনে মনে বলল, বেচারা কতক্ষণ না জানি নিজেদের আসল রূপে আসতে পারবে না। এখন কি নিষ্পাপ লাগছে দেখো। অনন্যার মন খারাপ মিলিয়ে গিয়েছে। কালকের আহত মনটা আজ ঝরঝরে হয়ে গেছে। তাই সব কিছু ওর মনে আলাদা ভালো লাগা সৃষ্টি করছে। ওদিকে অলির মুখে হাসি ফুটেছে। মাফ পেয়েছে বলে কথা। একটু পর মাহি ওর দিকে এগিয়ে এসে বলল, কিরে অলি, কটা নাগাদ মেয়েটার পায়ে ঝুলে পড়বি বলে ভেবে রেখেছিস? অলি দাঁত কেলিয়ে বলল, লাগবে না, আমি ভাত খেয়ে নিয়েছি। মাহি কপাল কুঁচকে বলতে লাগলো, স্যাসা, তুই নিজের নীতি নৈতিকতা ভুলে গেছিস? মাফ না পেলে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা নেওয়া ছেলে এভাবে অবলীলায় নিজের এত বছরের সাধনা ভুল প্রমাণিত করলো। বেশি কথা বলিস না, আমি আমার প্রতিজ্ঞা ভুলিনি। মাহি ব্যঙ্গ করে বলল, হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি। মেয়েটা আমাকে মাফ করে দিয়েছে। মাহের চোখ কপালে উঠে গেল। ও হতভম্ব গলায় বলল, সে কি মাফ করে দিল? হেইস, আমি ভেবেছিলাম কয়েকদিন তোকে ফল খেয়ে বেঁচে থাকতে হবে। তার হলো কোথায়? অলি ভুরু কুচকে মাহির দিকে তাকিয়ে বলল, তুই কি আসলে আমার বন্ধু? বন্ধুর জন্যই তো তোকে ফলের দ্বারা বাঁচতে দেখতে চাই। আরে তোর নাম গিনেস বুকে উঠে যেত শালা। গিনেস বুক না, কবরস্থানে নাম উঠে যেত। মাহি হেসে ফেলল।
পিকু অলির কাঁধে বসে বসে খিকখিক করে হাসতে লাগলো। এই দুই বন্ধুর কথাগুলো শুনতে ওর ভীষণ ভালো লাগে। হঠাৎ বিল্টুর দিকে চোখে যেতেই দেখলো বিল্টু ওকে মুখ ভেংসি কাটল। তা দেখে পিকুর বাচ্চা সুলভ মুখটা রাগে রক্তিম হয়ে গেল। সকলে রিসোর্টে পৌঁছে গেছে। অল্প একটু বিশ্রাম নিয়ে উপজাতিদের কালচার দেখতে যাবে ওরা। আলু দাদু আলমগীর প্রামাণিক এসে শুয়ে পড়েছেন। বুড়োর হাড়হাড্ডিগুলো নড়বড়ে হয়ে গেছে। তার দিকে তাকে অনন্যা হতাশ শ্বাস ফেলল। অতঃপর বাইরে বেরিয়ে আসলো। ওর খুব একটা ক্লান্ত লাগছে না। আশেপাশের জায়গাগুলো অপূর্ব, তাই শুধু দেখতে ইচ্ছে করে। অনন্যা জায়গাগুলো দেখতে দেখতে হাঁটতে লাগলো। হঠাৎ পিকু এসে বলল, এই যে রোবট আপু, পটল দাদু কোথায়? প্রথম দফায় অনন্যা হকচকিয়ে গেল। পটল দাদুকে এটা বুঝতে ওর পাক্কা 2 মিনিট লাগলো। বুঝতে পারতেও হেসে ফেলে বলল, তোমার পটল দাদু বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। ও আচ্ছা। কথাটা বলে পিকু জায়গায় প্রস্থান করলো। আরও কিছু সময় হাঁটাহাঁটি করে অনন্যার রিসোর্টে ফিরে যেতে ধরলে অলির সাথে ওর দেখা হলো। তবে কেউ কিছু বলল না। যে যার গন্তব্যে যেতে ধরলো। কিন্তু কিছু কথা কানে যেতে ওরা থমকে দাঁড়ালো। ওদের থেকে খানিকটা দূরত্বে পিকু আর বিল্টু। বিল্টু পিকুকে বলতেছে, এই মেয়ে শোনো। পিকু ভুরুকুসকে বলল, কি হয়েছে? বিল্টু হেসে বলল, আমার সাথে প্রেম করবে? পিকুর মুখের বিরক্তিভাব দূর হয়ে গেল। ও অল্প অল্প হাসছে, হয়তো লজ্জা পেয়েছে। দুটো লেদা বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে অনন্যা আর অলি বিস্ফোরিত নয়নে একে অপরের দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি? দূর থেকে কয়েকটা পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজের পাশাপাশি একজনের কান্নার আওয়াজও কানে বাজছে। কান্নার মালিক আর কেউ না, সেটা হচ্ছে বিল্টু। অলি ওকে একটা গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। বিল্টুর মাথা মাটির দিকে আর পা আকাশে। অলি চুপচাপ কোমরে 2 হাত দিয়ে ওর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। বিল্টুর কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে। এখানে অলি আর ও ছাড়া আর কেউ নেই। অলি ঘাসের উপর বসে বলতে লাগলো, কিরে বিল্টু বাবু, প্রেম করবি না? বিল্টু খুব জোরে কেঁদে উঠে বলল, না। আরে কর কর, প্রেম করার কুরকুরি যখন উঠেছে তখন একটা প্রেম করেই ফেল। বিল্টু হেসকি তুলে বলতে লাগলো, ও অলি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে এত মিষ্টি মেয়ে জীবনে দেখিনি, তাই গলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, গলে যা, আমি তো মানা করিনি। তোর প্রেম করার খবর আমি কুত্তার সংক্রান্ত আমার ভাইরালের মতো ভাইরাল করে দেব। তুই তো সেলিব্রিটি হয়ে যাবি রে। ভাইয়া, তোমার পায়ে ধরি, দয়া করে আমাকে মাফ করে দাও। তুমিও তো মাফ না পাওয়া পর্যন্ত ভাত খাও না, তাহলে আমাকে মাফ করছো না কেন? তোর বয়স কত রে? সেদিন আবার চোখের সামনে ফুটে বেরোলি, আর আজকে প্রেম করতে চাস? বদের হাড্ডি। বিল্টুর কাঁদতে কাঁদতে গলা বসে গেছে, চোখের পানিও শুকিয়ে গেছে। তবু ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, তোর ছোট বাচ্চা একটু ভুল করে ফেলেছে, তাই বলে মাফ করবে না? অলি বসা থেকে উঠে দাঁড়ালো। নতুন একটা অভিজ্ঞতা তৈরি কর বিল্টু, উল্টো ঝুলে দেখ পৃথিবীটা কেমন লাগে দেখতে। কথাটা বলে অলি জায়গা প্রস্থান করলো। উপজাতিদের জীবন বৈচিত্র্য দেখতে যাওয়ার কথা দুপুরের খাবার পর। এখন অনেক সময় বাকি আছে, তাই অলি বিল্টুকে একটা আচ্ছা মতো শিক্ষা দিতে চাচ্ছে। আপাতত ও আশেপাশে একটু হাঁটাহাঁটি করবে, তারপর বিল্টুকে সোজা দুনিয়া দেখাবে। অনন্যার পিকু মুখোমুখি বসে আছে। অনেকক্ষণ থেকে ওরা এভাবেই নিশ্চুপ বসে আছে। পিকুর চোখ ফেটে পানি বেরিয়ে আসার উপক্রম হয়েছে। অনন্যা সেই অসহায় মুখটার দিকে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে উঠল, এসব কি পিকু? পিকু ঠোঁট উল্টে বলল, রোবট আপু, আমি কিছু করিনি। বিল্টু ভাইয়াই আমার সাথে প্রেম করতে চেয়েছিল। বুঝলাম। পিকু চোখের পানি মুছে বলতে লাগলো, না, তুমি বোঝনি। তুমি এখন আমাকে মারবে। আশ্চর্য, তোমাকে মারবো কেন? হ্যাঁ, আমি জানি, ভুল জানো। আমি তোমাকে কিছু করব না, তবে একটা কথা বলতে চাই, শুনবে? পিকু মাথা ওপর নিচ করে হ্যাঁ বুঝালো। অনন্যা পিকুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এটা নিশ্চয়ই খারাপ হয়েছে। তোমার বিল্টু ভাইয়া ভুল করেছে। দ্বিতীয়বার কেউ এমন কথা বললে তৎক্ষণাৎ তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে সব বলে দিবে, ঠিক আছে? ঠিক আছে। এটাও বলবো। থাক, এটা বলা লাগবে না। আমি আর তোমার অলি ভাইয়া যেহেতু জেনে গেছি, সেহেতু বাকিদের সেটা বলার দরকার নেই। আচ্ছা। অনন্যা পিকুর চোখের পানি মুছে দিয়ে বলল, হয়েছে, কাঁদতে হবে না। তুমি এখন তোমার আব্বু আম্মুর কাছে যাও।
পিকু মাথা হেলিয়ে জায়গা প্রস্থান করলো। ও চলে যেতে অনন্যা আশেপাশে তাকালো, কেউ নেই, তাই ও মন খুলে হাসতে লাগলো। ওর কি যে হাসি পাচ্ছে বলার মতো না। বেশ কিছুক্ষণ হাসলো, তারপর উঠে দাঁড়ালো আলমগীর প্রামাণিকের খোঁজ নেওয়ার জন্য। রিসোর্টের রুমে প্রবেশ করতে দেখলো পিকু আলমগীর প্রামাণিকের পেটের ওপর বসে খিলখিল করে হাসছে আর সাদা দাড়িগুলো টানছে। অনন্যা মুচকি হেসে ভিতরে প্রবেশ করলো। এই পিচ্ছি মুহূর্তের মধ্যেই কান্না ভুলে গেছে, আবারও আগের মতো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। অনন্যা ওদের সামনে গিয়ে বলল, কি ব্যাপার পিকু, তোমাকে না বললাম তোমার আব্বু আম্মুর কাছে যেতে? পিকু মুখ ভেংসি কেটে বলল, কেন যাব? পটল দাদু অনেক মজাদার, আমি তার ভাতের মতো সাদা দাড়ি নিয়ে খেলবো, তুমি ভাগো। অনন্যা হেসে ফেলল, পর মুহূর্তে কাট কাট গলায় বলল, এই যে বুড়ো, তুমি দেখছি আমাকে ভুলেই গেছো। তোমাকে আর মায়ের থেকে চুরি করে করে মিষ্টি খাওয়াতে পারবো না। আলমগীর প্রামাণিক নাতনির কথায় বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং আগের মতোই পিকুর সাথে দুষ্টুমিতে মেতে উঠল। এমন ইগনোর পেয়ে অনন্যা হতাশ শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রুমের ভিতর থেকে আলমগীর প্রামাণিক আর পিকুর খিলখিলিয়ে হাসির শব্দ ভেসে আসছে। অনন্যা মুচকি এসে সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এবার শোভন আর সানার সাক্ষাৎ পাওয়া গেল। ওরা এবার থাবড়াথাবড়ি শুরু করেছে। একের পর এক থাপ্পড় পটপট করে ওদের গালে পড়ছে, তবে বিন্দুমাত্র ব্যথা পাওয়ার ছাপ ওদের মুখমণ্ডলে নেই। অনন্যার মাথায় হঠাৎ একটা বুদ্ধি চলে আসলো। ও দৌড়ে গিয়ে রুম থেকে নিজের ক্যামেরাটা নিয়ে আসলো। ওদের থাপড়াথাপড়ির পর্ব এখনও চলছে। অনন্যা সেই সুযোগে পটাপট কয়েকটা ছবি তুলে ফেলল। এইরূপ দেখার অধিকার ওদের বাবা মায়ের আছে। অনন্যার ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। অনেকদিন পর নিজের মধ্যে এমন একটা রূপ খুঁজে পেল ও। সেই ছোটবেলায় হুট করে চোখের সমস্যাটা শুরু হলে নানা কথা ওর কানে আসতো। প্রথমে সেসব কথা বুঝলেও বড় হওয়ার সাথে সাথে বুঝতে লাগলো এবং ওর চঞ্চল ভাবটাও হারিয়ে যেতে লাগলো। একদম চুপচাপ হয়ে গিয়েছিল। কারোর সাথে খুব বেশি কথা বলতো না, তবে এই ভ্রমণে এসে হুট করে নিজের ভেতরে লুকিয়ে রাখা সেই চঞ্চল ভাবটা আত্মপ্রকাশ করতে চাচ্ছে। যাক সে কথা। অনন্যা ক্যামেরার নিজের পিছনে লুকিয়ে রেখে ধীর পায়ে ওদের দিকে এগিয়ে যেতে লাগলো। এবার আর থাবড়াথাবড়ি চলছে না, এখন চলছে ঢিল ছড়াছড়ি। অনন্যা এদের দুজনকে যত দেখে তত হতভম্ব হয়ে যায়। এদের শরীর কি দিয়ে তৈরি ও বলেই ফেলল, তোমরা আদৌ মানুষ? ক্ষণিকের জন্য নিজেদের কাজ বন্ধ রেখে শোভন আর সানা চকিতে অনন্যার দিকে তাকালো। অনন্যার কুঞ্চিত মুখশ্রীর দিকে তাকিয়ে ওরা দুজন হেসে ফেলল। সে হাসি মাখা মুখেই ওরা সমস্যারে বলল, আমাদের মা বাবা যেহেতু মানুষ, সেহেতু আমরাও হয়তো মানুষ। অনন্যা কিছু না বলে শুধু দেখে চলল ওদের দিকে। একটু পর শোভন বলল, আমাদের সাথে খেলবে আপু? অনন্যা হতভম্ব চোখে ওর দিকে তাকালো। শোভনের পরপর সানা বলে উঠল, দেখে মনে হচ্ছে খেলবে ভাই, চল খেলি। অনন্যা অবাক হওয়ার সময় পেল না, তার আগে সানা ওর মুখের দিকে পানি দিয়ে ভরা একটা ছোট বল ছুঁড়ে মারল। বলটা পড়ার সাথে সাথেই সেটা ফেটে গিয়ে অনন্যার মুখটা পানি দিয়ে ভিজে গেল। অনন্যা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ওর পুরো বিষয়টা এখনো হজম হয়নি। হজম হওয়ার আগে আরেকটা বল ওর মুখের ওপর পড়ল না। এবার আর মেনে নেওয়া যাচ্ছে না। পাশ থেকে নিজে বল নিয়ে অনন্যা ওদের দুজনের দিকে ছুঁড়ে মারল। এর আগে নিজের ক্যামেরাটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসলো। এভাবে অনেকক্ষণ বল ছড়াছড়ি চলল। তিনজনেই ভিজে গেছে। অনন্যা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, তোমরা তো নিজেদের এই ভয়ঙ্কর খেলায় কাউকে নেও না, তাহলে আজ এমন করলে কেন? শোভন আর সানা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। অতঃপর হাই তুলে একই সাথে বলল, কে যেন আমাদের এই রূপের ছবি তুলেছিল? অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। এরা দুই ভাই বোন এতটা চালাক সেটাও ভাবতেই পারেনি। তৎক্ষণাৎ ছুটে গিয়ে ক্যামেরা চেক করলো। ও তন্ন তন্ন করে খুঁজেও ওদের দুজনের ছবি কয়টা খুঁজে পেল না। ওর অবস্থা দেখে সানা মুচকি হেসে বলল, লাভ নেই, তোমাকে বল ছড়াছড়িতে ব্যস্ত রেখে এক পর্যায়ে শোভন গিয়ে ছবিগুলো গায়েব করে দিয়েছে। অনন্যা আহাম্মক হয়ে বলল, তোমরা তো দারুণ বিচ্ছু, এখনও তো কিছুই দেখলে না, আমরা আরও বেশি বিচ্ছু। অনন্যা এবার প্রতিক্রিয়া করার সুযোগ পেল না, তার আগে ওর মুখে পরপর 2-3টা বল পড়ল। পাল্টা জবাব দেওয়ার সুযোগই পাচ্ছে না অনন্যা। রীতিমতো থতমতো অবস্থায় হয়ে গেল ওর।
তবে হুট করে শোভন আর সানা থেমে গেল, যদিও ওদের হাতে এখনও বল রয়েছে। অনন্যা ওদের থেমে যাওয়ার অবাক হলেও দুহাত ভর্তি করে কয়েকটা বল নিল। ও ছুটতে যাবে, তার আগে শোভন আর সানা বাঁকা হেসে সমস্যারে বলল, আপু এবার ঠেলা সামলাও। বলেই ওরা দুজন অনন্যাকে বল না ছুঁড়ে পিছু ঘিরে একজনকে উদ্দেশ্য করে বল ছুড়ল। অতঃপর হুট করে দুজনে লুকিয়ে পড়ল। অনন্যা হতভম্ব চোখে সামনের ব্যক্তিটার দিকে তাকিয়ে থাকলো। অলি দুই হাত উঁচিয়ে নিজের বুকের দিকে তাকিয়ে আছে। বল ফেটে গিয়ে ওর বুকের কাছের টি শার্টটা ভিজে গেছে। অলি নিজের হতভম্বতা কাটিয়ে সামনে তাকালো। অনন্যা থতমত মুখে বল হাতে ওর দিকে তাকিয়ে আছে। অলি অনন্যার হাতের বলগুলোর দিকে তাকাতেই অনন্যার সেগুলো তৎক্ষণাৎ নিচে ফেলে দিল। ও মনে মনে বলল, এভাবে ফাঁসিয়ে দিয়ে গেল বিচ্ছু দুটো। অলি অনন্যার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাকারি দিল। পরপর 2-3 বার গলা খাকারি দিয়ে ও বলে উঠল, আপনার নিশানা অনেক সুন্দর, যাজ্ঞে আপনার থেকে আমার একটা মাফ পাওনা রইল। তবে আমি দিব না, আপনি একবেলা ভাত না খেয়ে থাকবেন, তারপর মাফ করব। গড়গড় করে অনন্যাকে কথাগুলো বলা শেষ করে ও ফাটা বলটার দিকে এগিয়ে গেল। অতঃপর সেটা হাতে তুলে নিয়ে নরম গলায় বলল, আমার বুকে লেগে তোর অনেক ব্যথা লেগেছে তাই না? মাফ করে দিস ভাই। দুপুরের খাবার শেষ করে সকলে আদিবাসী গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হলো। অলি সকলকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে হাঁটছে আর মাঝে মাঝে বিভিন্ন কথাবার্তা বলছে। ওর কথাবার্তার মূল বিষয় হলো আদিবাসীদের জীবন বৈচিত্র্য। তবে অলির মুখমণ্ডল থমথম করছে, কারণটা কি সেটা এখনো বোঝা যায়নি, একটু পর হয়তো বোঝা যাবে। পিকু বরাবরের মতো অলির সাথে সাথে যাচ্ছে। এবার অবশ্য পিঠে চড়ে বসেনি, ওর হাঁটতে মজা লাগছে। বিল্টু মাহির সাথে মাথা নিচু করে হাঁটছে। বিল্টুর দিকে নজর যেতেই পিকু অলির হাত ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে গেল। অতঃপর বলতে লাগলো, বিল্টু ভাইয়া চলো একসাথে যাই। বিল্টু মাথা নিচু রেখে বলল, না। এই যাবে না কেন? বিল্টু জবাব দিল না। পিকু এতে করে রেগে গেল। ও বিল্টুর পেটে বেশ কয়েকটা চিমটি কাটল, কিন্তু এতেও বিল্টুর কোনো ভাবান্তর হলো না। শেষে ব্যর্থ হয়ে পিকু অলির কাছে ফিরে গেল। ও অলির হাত ধরে মিনমিন গলায় বলতে লাগলো, বিল্টু ভাইয়া খুব খারাপ হয়ে গেছে। অলি ভুরু কুঁচকে গেল। ও চটজলদি বলতে লাগলো, কেন? আবার কি করেছে ও? আমার সাথে কথা বলে না। অলির চিন্তিত মুখটা নরম হয়ে এলো। ও সামান্য হেসে বলল, তুমি আমার সাথে কথা বলো, বিল্টু পচা, ওর সাথে কথা বলতে যেও না। পিকু মন খারাপ করে নিশ্চুপ হয়ে থাকলো, তবে সেটা অল্পক্ষণের জন্য। পর মুহূর্তে আশেপাশের জায়গাগুলো দেখে নানান প্রশ্ন করতে লাগলো। এই যেমন, গাছটা অমন বাঁকা হয়ে আসছে কিভাবে? ওর কোমর ব্যথা করে না? পাখিটা আমার দিকে এভাবে তাকিয়ে আসছে কেন? ওর কি লজ্জা নেই? আচ্ছা অলি ভাইয়া, পাখিরা কি শোভন ভাইয়ের মতো পাদু করে? পিকুর এমন অদ্ভুত সব প্রশ্ন শুনে অলির মাথা আউলা হয়ে গেল। ও বহু কষ্টে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে, আর যেগুলোর উত্তর খুঁজে পায়নি সেগুলো প্রশ্ন শুনেও না শোনার ভান করেছিল। তবে অলি যে কয়টার উত্তর দিয়েছে সেগুলো প্রশ্নের মতোই ইন্টারেস্টিং। যেমন, গাছ তার বউকে দেখার জন্য একটু বাঁকা হয়েছিল। বউয়ের রূপ এতই তীব্র ছিল যে সোজা হতে ভুলে গেছে। যে সোজা হওয়ার কথা ভুলে যায় সে নিশ্চয়ই ব্যথার কথা ভুলে গেছে। আরেকটার উত্তর হচ্ছে, মানুষের মধ্যে যেমন বেলজ্জা রয়েছে পাখিদের মধ্যেও তেমন বেলজ্জা আছে। এই পাখিটা মনে হয় বেলজ্জাদের বংশধর। পিকু এর পরেও আরও অনেক প্রশ্ন করেছে। কয়েকটার উত্তর অলি দিয়েছে আর কয়েকটা না শোনার ভান করেছিল। প্রশ্ন করার পর্ব আপাতত পিকু শেষ করেছে, তবে বলা যায় না আবার কখন স্টার্ট হয়ে যায়। তাই অলি পকেট থেকে কয়েকটা চকলেট বের করে পিকুকে খেতে দিয়েছে। পিকুর মনোযোগ এখন চকলেট খাওয়ায়। অলির মুখের থমথমে ভাবটা কিন্তু এখনও আছে। পিকু খাওয়ার পাশাপাশি বারবার অলির দিকে তাকাচ্ছে। অলিকে ওর অনেক ভালো লাগে, তাই সবসময় তাকিয়ে থাকে। এই তাকানোর কারণে অলির থমথমে ভাবটা ওর নজরে আসলো। পিকু চকলেট খেতে খেতে বলল, ভাইয়া তোমার মুখটা অমন করে রেখেছো কেন? মনে হচ্ছে 4 দিন থেকে হাগু আটকে রেখেছো। অলি থতমত খেয়ে গেল, সাথে লজ্জাও খানিকটা পেয়েছে, কারণ ওর কান দুটো লাল হয়ে গেছে। ও ইতস্তত করে বলতে লাগলো, আমি নিয়মিত প্রাকৃতিক কাজ শেষ করি, তাই এসব কথা বলবে না পিকু। পিকু খিকখিক করে হাসতে লাগলো। অলির অবস্থা দেখে ওর ভীষণ হাসি পাচ্ছে।
ওর হাসি চলতেই থাকলো। এরই মাঝে ওরা আদিবাসী গ্রামে প্রবেশ করলো। অলি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, সাজেকের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী হচ্ছে লুসাই, তারপর পাংখোয়া আর ত্রিপুরা। আমরা সর্বপ্রথম লুসাইদের জীবন বৈচিত্র্য দেখব, চলুন যাওয়া যাক। অলি ওদের নিয়ে লুসাইদের বাসস্থানে গেল। কয়েকজন অলিকে দেখতেই ছুটে এলো। বারবার আসার কারণে ওর সাথে চেনা জানা হয়ে গেছে। ওরা অলিকে যেমন হাসি মুখে গ্রহণ করলো, তেমন অলিও হাসি মুখে ওদের সাথে কথা বলতে লাগলো। অনন্যা দেখল কয়েকজন অদ্ভুত এক ভাষায় নিজেদের মাঝে কথা বলতেছে। অলি একবার বলেছিল ওদের নিজস্ব ভাষা রয়েছে, যদি ওরা বাংলাতেও কথা বলে, তাই ভাষা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। একটা ছোট্ট আদিবাসী মেয়ে অনন্যার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। মেয়েটার পরনে অনেক জাঁকজমকপূর্ণ পোশাক। আদিবাসীদের পোশাক অনেক নজর করা হয়, বিশেষ করে নারীদের। অনন্যা মুগ্ধ নয়নে সকলের দিকে তাকাতে লাগলো। ওদের কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। অন্যরকম সৌন্দর্য খেলা করছে সকলের মুখ বিররে। সেই মেয়েটা এখন অনন্যার দিকে তাকিয়ে হাসছে। অনন্যা মেয়েটার দিকে এগিয়ে গেল, অতঃপর মিষ্টি করে হেসে বলল, তোমার একটা ছবি তুলি কিউটি। মেয়েটা হাসি মুখে সম্মতি জানালো। অনন্যা ওর বেশ কয়েকটা ছবি তুলল। মেয়েটাকে একটু বিরক্ত বলে মনে হচ্ছে না, বরং বেশ মজা পাচ্ছে বিষয়টাতে। মেয়েটা হাতে ইশারা করে ওকে নিজের সাথীদের সাথে পরিচয় করিয়ে দিল। অনন্যা সকলের সাথে পরিচিত হলো। ওর খুব ভালো লাগছে এই জায়গাটা, এই মানুষগুলোকে। এই মেয়েটার সাথে অনন্যার বেশ খানিকটা ভাব হয়ে গেছে। বাচ্চাটার নাম কাকাত হেনিনোসিতা। অনন্যা ওকে ছোট করে হেনিন বলে ডাকছে। হেনিন ওকে নিয়ে অলির দিকে এগিয়ে গেল। অলির সাথেও যে হেনিনের ভাব আছে সেটা একটু পরে বোঝা গেল। ওরা দুজন হেসে হেসে অনেকক্ষণ গল্প করলো। অনন্যা বাকিদের ছবি জায়গাগুলো সবকিছু নিজের ক্যামেরায় বন্দি করে ফেলল। এমন সময় অলি ওর পাশ দিয়ে যেতে যেতে বলল, মানুষ আজকাল ন্যায় অন্যায় ভুলে যাচ্ছে। মাফ না পাওয়া সত্ত্বেও কেমন গপাগপ ভাত খেলো স্যাঁ। কথাটাও হেনিনের সাথে বলতে বলতে গেলেও অনন্যাকে উদ্দেশ্য করেই বলেছে। সেই বলছড়ার ঘটনা এখনো মনের মধ্যে পুষে রেখেছে অলি। এবার বোঝা গেল অলির মুখের থমথমে ভাবের রহস্য। ওর মাফের মূল্য না দিয়ে ভাত খাওয়ায় বেচারা কষ্ট পেয়েছে। অনন্যা অবশ্য ওকে কোনোরূপ পাত্তা দিল না, কারণ ও সম্পূর্ণ নির্দোষ। তাই ভাত না খেয়ে থাকার প্রশ্নে আসছে না। যারা আসল দোষী তারা তো দাঁত কেলিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। বাবা মা আশেপাশে থাকায় ওরা আবারও ভদ্ররূপে ফিরে এসেছে। হেনিন ওদের সাথে গিয়েও কথা বলল। তবে অবাক করার একটা বিষয় ঘটে গেল। শোভন হেনিনের দিকে তাকানোর পরপরেই চোখের পলক ফেলতে ভুলে গেল। হা হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। ভাইয়ের অবস্থা দেখে সানা হেনিনের সামনেই শোভনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তবু লাভ হলো না, শোভনের চোখের পলক পড়ছে না। হেনিন চোখ সরু করে এক পলক শোভনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ওদের থেকে দূরে সরে গেল। ও যেদিকে যাচ্ছে শোভনও মন্ত্রমুগ্ধের ন্যায় ওর পিছু পিছু যেতে ধরলে সানা ওর পাশে একটা লাথি মারল, যার দরুন শোভন উল্টে পড়ল। এবার ওর হুঁশ ফিরেছে। বোনের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে সর্বপ্রথম ও সানার গালে একটা চর বসালো। তারপর কিছু একটা বলল, যেটা অনন্যা শুনতে পেল না। তবু দৃশ্যটা বেশ উপভোগ্য ছিল অনন্যার কাছে। ছবি তুলে রাখতে পারলে ভালো হতো, কিন্তু ছবি তোলার কথা মনে ছিল না। অনন্যা ধীর পায়ে ওদের দুজনের দিকে এগিয়ে আসলো। অতঃপর কিছু বলতে ধরেও কেন যেন বলতে পারল না। থাক, ওদের দুজনকে একটু একা ছেড়ে দেওয়া ভালো। দুই ভাই বোন ওর দিকে চকিতে তাকালো। তবে অনন্যা কিছু না বলে ওদের পাশ কাটিয়ে চলে যায়। ওরাও কিছু বলল না। শোভনের অবস্থার কথা ভেবে অনন্যা মুচুর মুচুর করে হাসতে লাগলো। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে ও মাথা তুলে তাকালো। অলি আবার বলতে বলতে গেল, দেশটা রসাতলে চলে গেছে, কিভাবে ভাত খেতে পারলো স্যাঁ। কথাটা বলতে বলতে অলি ওকে পাশ কাটিয়ে চলে গেল। অনন্যা ভুরু কুঁচকে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। অনেক কিছু বলার ইচ্ছা হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে অনন্যা বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। তবে আরেকবার কিছু বললে মাথা ফাটিয়ে দেওয়ার পরিকল্পনা ওর আছে। লুসাই সম্প্রদায়ের প্রধান খাবার ধান, ভুট্টা, মাছ আর মাংস। এছাড়াও ওদের বিভিন্ন আইটেমের খাবার রয়েছে, যেগুলো শুধুমাত্র ওদের খাদ্যাভ্যাস। ঘুরে ঘুরে সবাই সব দেখতে লাগলো। একটু পর ক্লান্ত হয়ে পড়লে ওরা সবাই এক জায়গায় বসে পড়ল।
আশেপাশে লুসাই সম্প্রদায়ের উৎসাহী কিছু মানুষও জড়ো হয়েছে। সকলে গল্পগুজব করছে। বিল্টু লোভীর মতো কিছু ফল খাচ্ছিল। তা দেখে অলি ওর মাথায় চাটি মেরে বলল, আস্তে খাড়ে হালা খাকড়া, খেতে দাও তো অলি ভাইয়া, মা তো বাড়িতে আমাকে ডায়েট করায়, এখানে অন্তত শান্তিমতো খেতে দাও। মা যা বলে তাই করবি। মা যদি বলে মশাকে চুমু খা, তাহলে তুই মশাকে চুমু খাবি, বুঝেছিস? পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দিতে বললে সেটাই করবি। মায়ের অবাধ্য হওয়া ভালো কথা না। ওর কথা শুনে সকলে হেসে ফেলল। আলমগীর প্রামাণিক কৌতূহলবশত বলে উঠলেন, তোমরা আপন ভাই? অলি তৎক্ষণাৎ বলল, না, ও আমার খোদেজা চাচিজানের ছেলে। ও আচ্ছা, তোমার মতো সন্তান পেয়ে তোমার বাবা মা নিশ্চয়ই গর্বিত। সম্ভবত। সম্ভবত কেন? ওনাদের গর্বিত করার সুযোগ পায়নি। আমার বাবা মা মারা গেছেন সেই ছোটবেলায়। যে দাদু আমাকে বড় করেছেন তিনিও আমাকে ছেড়ে চলে গেছেন যখন আমার বয়স 13। তখন থেকে দুনিয়ায় সবাই আমার আপনজন হয়ে গেছে। কথাগুলো অলি হেসে হেসে বলল। ওর মুখের কোথাও কষ্টের ছাপ নেই, কিন্তু ওখানে উপস্থিত সকলে মুখটা চুপসে গেল। সবাই করুণ চোখে অলির দিকে তাকাতে লাগলো। সবার এমন সহানুভূতি হয়তো অলির ভালো লাগছে না, তাই ও আদিবাসী বাচ্চাদের সাথে গিয়ে গল্প সল্প করতে লাগলো। অনন্যা সেদিকে তাকিয়ে থাকলো। এই প্রথমবার অলির জন্য ওর একটু খারাপ লাগলো। ছেলেটা নিজের কষ্ট কাউকে বুঝতে দিতে চায় না, এমনভাবে হাসছে যেন ওর মতো সুখী মানুষ এই দুনিয়াতে নেই। তবে অনন্যা বেশিক্ষণ অলির ব্যাপারে ভালো ধারণা ধরে রাখতে পারল না, কারণ অলি ওর পাশ দিয়ে যেতে যেতে বলল, হায় আল্লাহ, এ কেমন দুনিয়া! মানুষের মনে তিল পরিমাণও নৈতিকতা বেছে নেই। স্যার এভাবে ভাত খেয়ে নিল। কথাটা বলে ও অনন্যাকে পাশ কাটিয়ে চলে গেল। অনন্যার রাগে ফোঁসফোঁস করতে লাগলো। ও দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ছাগলের লাদি, আমি দরকার পড়লে গামলায় গামলায় ভাত খাবো, তাতে আপনার কি? আদিবাসী গ্রামের সকলের সময় বেশ ভালোভাবেই কাটছে। অলির সময় খারাপ কাটতো যদি ও অনন্যার দেওয়া গালিটা শুনত। তবে শোভনের সমাজে সবার থেকে ভালো কাটছে সেটা বলাই যায়। এই প্রথমবার ও বোনকে বিরক্ত করার দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। ওর নজর ক্ষণে ক্ষণে হেনিয়ের দিকে ছুটে যাচ্ছে। ওর এই অবস্থা দেখে সানা চোখ মুখ কুঁচকে বলতে লাগলো, এভাবে হাসবি না, তোর দাঁতের মানচিত্র ভালো না, জোকারের মতো লাগছে। বোনের করা অপমান একটুও গায়ে লাগলো না ওর, বরং বোনের বকবকানি আজ মধুর বলে মনে হচ্ছে। ইচ্ছা করছে সানাকে একটা বিশেষ কিছু কিনে দিতে। অবশ্য আশেপাশের সবাইকে ওর কাছে প্রিয়জন মনে হচ্ছে। অলি বড়দেরকে আদিবাসী সম্প্রদায় সম্পর্কে টুকিটাকি তথ্য দিতে লাগলো, আর বাকিটা ওরা আদিবাসীদের থেকে শুনে নিল। অলি এক দায়িত্ব শেষ করে আরেক দায়িত্ব পালন করার জন্য এগোতে লাগলো। এগোতে এগোতে ও অনন্যার কাছাকাছি চলে আসলো। অতঃপর আকাশের দিকে তাকে বলতে লাগলো, এ কেমন দেশ! বাংলাদেশের মানুষের এমন অধপতন তো মেনে নেওয়া যাচ্ছে না। অনন্য কটমট দৃষ্টিতে ওর দিকে তাকালো। মুখের কাছে অনেক কথা এসে জমা হলো, কিন্তু সেগুলো বের করতে ইচ্ছা করছে না, তাই শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। অন্যদিকে অলি হেলতে দুলতে শীষ বাজিয়ে সামনের দিকে যেতে লাগলো। যেতে যেতে ওর নজর অদ্ভুত ক্যারেক্টারের দুই ভাই বোনের দিকে গেল। ও ওদের পাশে খানিকটা বসলো। সানার চোখে মুখে বিরক্তি, আর শোভন এখনও ক্যাবলার মতো দাঁত কেলিয়ে হাসছে, যেটা দেখতে সানার কাছে বিশ্রী লাগছে। অলি এক পলক দুই ভাই বোনের মুখের মানচিত্র পরোক্ষ করলো। অতপর গলা খাকারি দিয়ে ঠান্ডা গলায় বলল, আজকে কি বিশেষ কোনো দিন? ফাইটিং হয় অফিং? সানা বিরক্তি মুখে বসে থাকলো। অলির ভুর ইংরেজি শুনে হেসে ফেলল। ও হাসি অব্যাহত রেখে বলল, অলি ভাইয়া, এসব ইংরেজি কার থেকে শিখেছ? আমি নিজে নিজে বানিয়েছি। ইংরেজদের থেকেও ইউনিক আর ইন্টারেস্টিং হচ্ছে আমার বানানো ইংলিশ। সানা হাসতে হাসতে বলল, তা তো দেখতেই পাচ্ছি। পরে দেখো, আগে বলো তোমরা আজ এত ভদ্র কেন? মাথায় কোনো সমস্যা হয়েছে? সম্ভবত একজনের হয়েছে। দুজনের মধ্যে একজনের মাথা খারাপ হলে তো আর ঝগড়া জমে না, তাই বসে আছি। কার মাথায় গন্ডগোল হয়েছে? সানা ভুরু কুচকে অলির দিকে তাকে বলল, এটাও বলে দিতে হবে? আমি তো দিব্যি তোমার সাথে কথা বলছি, তাহলে নিঃসন্দেহে দ্বিতীয় জনের সমস্যা, তার মানে শোভন? সানা ভুরু কুচকে রেখে বলল, হ্যাঁ। আচ্ছা, তোমার কমন সেন্স কোথায়?
অলি অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, বাড়িতে রেখে এসেছি। আসলে অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে তো, তাই কমন সেন্স নেওয়ার জায়গা ছিল না। সানা আবারও হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, তোমার রসিকতা করার ক্ষমতা বেশ ভালো। যাকে গলা শুকিয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে ভাইয়া? কেন পারবো না? কমন সেন্স রেখে আসলেও পানির ব্যবস্থা করার মতো ক্ষমতা সাথে করে নিয়ে এসেছি। সানা আরও এক দফা হেসে দিল। অন্যদিকে অলি গলা উঁচিয়ে বলল, চিতা, এক গ্লাস পানির ব্যবস্থা করতে পারবি? সানা ভুরু কুঁচকে বলল, চিতা, দারুণ ইন্টারেস্টিং নাম তো। শোভন বিড়বিড় করে কয়েকবার নামটা উচ্চারণ করলো, অতঃপর বিড়বিড় করেই বলল, চিতা নাম যার, সে তো আমাকে এক ঝলকেই ধরাশায়ী করে, তাই নয় কি? নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ে ও মুসুর মুসুর করে হাসতে লাগলো। অনন্যা হেনিন বলে ডাকলেও অলি ওকে চিতা বলে ডাকে। অলি ডাকার 1 মিনিটের মধ্যে হেনিন এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে উপস্থিত হলো। সানা মুচকি হেসে পানির গ্লাসটা নিয়ে বলল, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। জবাবে হেনিন মিষ্টি করে হাসলো। সে হাসির দিকে তাকিয়ে শোভনের হৃৎপিণ্ড লাফাতে লাগলো। আর চোখে ভাইয়ের অবস্থা খেয়াল করে সানা খুব জোরে ওর পেটে একটা গুঁতা মারল। সেই গুঁতাও শোভনের কাছে ভালোবাসার প্রকাশ বলে মনে হলো। ও মনে মনে বলল, আমার বোন আমাকে এত ভালোবাসে সেটা তো জানতাম না। না না, আজ থেকে ওর আর কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। মনে মনে কথাগুলো বলে শোভন আবারও হেনিনের দিকে তাকালো। ওর মুখে বোকা বোকা হাসি ফুটে আছে। সে হাসির দিকে তাকিয়ে হেনিনের গা জ্বলে গেল। বিরক্তিতে ওর মুখ ছেয়ে গেল। তাই ও গ্লাস নিয়ে দ্রুত জায়গা প্রস্থান করলো। ও চলে গিয়ে হাফ ছেড়ে বাঁচলেও শোভনের বুকে অদৃশ্য এক ব্যথা হতে লাগলো। ওরা তিনজন এখন চুপচাপ বসে আছে। অলি মনে মনে মাফের বিষয়টা নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে। তাই কথাবার্তা বলছে না, নয়তো ও একাই গল্প চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। এমন সময় পিকু কাঁদো কাঁদো মুখে অলির কোলে গিয়ে হুট করে বসে পড়ল। এতে করে অলি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। ও চিন্তিত স্বরে বলে উঠল, কি হয়েছে পিকু সোনা? তোমাকে কি কেউ কিছু বলেছে? পিকু মাথা ডানে বামে ঘুরিয়ে বলল, না। তোমার আম্মু বকাঝকা করেছে বা মেরেছে? না। তাহলে তোমার মন খারাপ কেন? পিকু অলির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলতে লাগলো, বিল্টু ভাইয়া খারাপ হয়ে গেছে। আমাকে দেখলে শুধু পালায়, খেলতে চায় না আমার সাথে। অলি ফিক করে হেসে ফেলল। পর মুহূর্তে মুখটা ইচ্ছাকৃতভাবে গম্ভীর করে বলল, ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। তুমি মন খারাপ করো না পিকু। যে তোমার সাথে খেলতে চায় না তার সাথে খেলার দরকার নেই। তুমি বরং চিতার সাথে গিয়ে খেলো। পিকুর চোখ বড় বড় করে বলল, চিতার সাথে? তুমি কি আমাকে মারতে চাও? বোকা ছেলে, চিতা আমাকে মরমর করে খেয়ে ফেলবে না? অলি প্রাণখোলা হাসি হেসে বলতে লাগলো, এটা মানুষ চিতা, পশু চিতা না। মেয়েটার নাম চিতা। এমন নাম রেখেছো কেন ভাইয়া? মানুষ তো আসল চিতা ভেবে ভয় পাবে, তাই না? এমন নাম কেন রেখেছি সেটা তো চিতার বাবা মা বলতে পারবে পিকু। তুমি বরং তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো। আচ্ছা। শোভন গা ঝাড়া দিয়ে বসা থেকে উঠে বসলো। পিকু, চলো, আমি তোকে চিতার কাছে নিয়ে যাচ্ছি। দুজনে গিয়ে প্রশ্নটা জিজ্ঞাসা করা যাবে। পিকু মহা খুশি হয়ে ভাইয়ের হাত ধরে যেতে লাগলো। ওদের গমন পথের দিকে তাকিয়ে অলি বলতে লাগলো, শোভন বেশ ভালো একটা ছেলে দেখছি, বোনের কত খেয়াল রাখে। সানা হাই তুলে বলতে লাগলো, পিকুর জন্য না, নিজের স্বার্থে গিয়েছে বাদরটা। অলি কপাল কুঁচকে সানার দিকে তাকালো। সানা মুখ বিকৃত করে গালে হাত দিয়ে বসে আছে। শোভন পিকুকে নিয়ে হেনিনের মুখোমুখি দাঁড়ালো। হেনিন মুখ গম্ভীর করে শোভনের দিকে তাকালো। ওর মুখশ্রীকে পাত্তা না দিয়ে শোভন হাসি খুশি মুখে বলতে লাগলো, আপনার মতো মিষ্টি মেয়ের সাথে আমার বোনের পরিচয় করিয়ে দিতে এলাম। হেনিনের চোখ সবেমাত্র পিকুর দিকে গেল। পিকুকে দেখতে অবশ্য ওর মুখের বিরক্তি হারিয়ে গেল। ও হাসি মুখে পিকুর গাল টেনে দিয়ে বলল, অনেক কিউট তো তুমি। তোমার নাম কি? আমার নাম সারা, তবে সবাই আমাকে পিকু বলে ডাকে। তুমি যেমন কিউট, তোমার নামও তেমন কিউট। কেমন লাগছে আমাদের গ্রাম? ভালো লাগছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তোমার নাম চিতা কেন রেখেছে তুমি জানো? আমি একটু একটু ভয় পেয়েছিলাম। হেনিন হেসে ফেলে বলল, ভয় পেও না, আমাদের নাম একটু অন্যরকম হয়। আমার নাম হেনিনসিতা। পিকু ক্ষণকাল চুপ থেকে বলল, এটা অনেক বড় নাম, আমি তোমাকে হ্যাতা বলে ডাকবো।
আচ্ছা, যা ইচ্ছা ডাকতে পারো, তোমার কথাগুলো অনেক কিউট, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। শোভন তখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওকে পাত্তা দিচ্ছে না দেখেও ও ক্রমাগত গলা খাকারি দিতে লাগলো। এক পর্যায়ে হেনিন ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তা দেখে শোভন বলতে লাগলো, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন চিতা ম্যাডাম? হেনিন কণ্ঠস্বর কঠিন করে বলল, জি। ও ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে এক গ্লাস পানি হাতে নিয়ে ফিরে এলো। শোভন হাস্যোজ্জ্বল মুখে সেই গ্লাস নিয়ে একটা চেয়ারে বসে পানি খেয়ে নিল। পানি খাওয়া শেষে ও গ্লাস ফিরিয়ে দিতে দিতে বলল, ধন্যবাদ। আর হ্যাঁ, আমিও পিকুর মতোই দেখতে এবং ওর মতোই কিউট। হেনিন কপাল কুঁচকে ক্ষীণকাল শোভনের মুখের দিকে তাকিয়ে থাকলো। শোভন সেই তখন থেকে একটা মার্কামারা হাসি হেসে চলেছে। ওর হাসির দিকে তাকালে হেনিনের মেজাজ আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। ও কাট কাট গলায় শোভনকে বলল, আপনি একটা বং। কথাটা বলে ও পিকুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো পিকু, তোমাকে মজার মজার জিনিস দেখাই। পিকু হাসি মুখে হেনিনের সাথে চলে গেল। অন্যদিকে শোভন আহাম্মক হয়ে বসে আছে। হেনিন ওকে কি বলে গেল সেটাও বুঝতে পারছে না। কয়েক মিনিট নিশ্চুপ থাকার পর ও নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, হয়তো কোনো প্রশংসা করেছে। পিকুর সামনে বলতে হয়তো লজ্জা পাচ্ছিল। শোভন লাজুক হেসে বলল, যা দুষ্টু, এভাবে কেউ প্রশংসা করে? অলি ভাইয়ের থেকে শুনতে হবে তুমি আমাকে কি বলে প্রশংসা করলে। শোভন অলিদের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর মুখে লাজুক হাসি এখনো ফুটে আছে। একটু পরপর ও বিড়বিড় করে বং বলছে। দেখতে দেখতে ও অলিদের কাছে আসলো। ওর হাসি মুখের দিকে অলি আর সানা চকিতে তাকালো। সাথে সাথে দুজনের ভুরু কুঁচকে গেল। সেটাকে পাত্তা না দিয়ে শোভন বলতে লাগলো, আচ্ছা অলি ভাইয়া, বং মানে কি? অলি কপাল কুঁচকে বলল, কে বলেছে? যেই বলুক, তোমার তাতে কি? নাকি আমার প্রশংসা তোমার সহ্য হয় না? প্রশংসা? তা নয়তো কি। বং মানে নিশ্চয়ই ভালোবাসা টালোবাসা রিলেটেড কিছু হবে। বলে শোভন লাজুক হাসতে লাগলো। ওর হাসি বেশিক্ষণ থাকতে না দিয়ে অলি তৎক্ষণাৎ গড়গড় করে বলল, বং মানে গরু। শোভনের লাজুক হাসি ফুরুত করে জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। ওর চল ঝুলে পড়েছে। পুরো বিষয়টা ওর মস্তিষ্কে পৌঁছাতে একটু সময় লাগছে। অন্যদিকে অলি সর্বোচ্চভাবে হাসি আটকানোর চেষ্টা করতেছে। সানা পুরোটা সময় ভুরু কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এবার জোরে জোরে হাসতে লাগলো। ওর হাসি দেখে অলি হাসি আটকা আটকে বাদ দিয়ে নিজে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আরে ছেলেটা কিভাবে বোকা বনে চলে গেল। শোভনের মুখটা গম্ভীর হয়ে গেছে। ও কাট কাট গলায় বলতে লাগলো, আমি অন্তত তোমার মতো বোকা না। বলছিলাম আমি, আর দোষ পড়ল রোবটাপুর ওপর, তবুও ধরতে পারলে না। সি। অলির হাসি তৎক্ষণাৎ থেমে গেল। ওর মাথায় মনে হয় বাজ পড়ল। আজও কি কি করেছে সব এক এক করে মনে পড়ে গেল। সেই সাথে ওর মনের কোথাও যেন বেজে উঠল ছলছল নয়নে হাসি মাখা বদনে। দূর থেকে একটা পাখি ডেকে উঠল। সে পাখির ডাকে অলি চমকে উঠল। ও এখনো শোভন আর সানার সাথে বসে আছে। অলি ফ্যালফ্যাল করে ওদের দুজনের দিকে তাকিয়ে মিনমিন গলায় বলল, সত্যি মিথ্যা বলছো না তো? শোভন কাট কাট গলায় বলল, বং মানে গরু হলে বলসুরার কাহিনীটাও সত্যি। অলি মাথায় হাত দিয়ে বলল, তাহলে তো সত্যি। শোভনের মনে ক্ষীণ আশা জন্মেছিল যে হয়তো অলি ওকে খাপানোর জন্য মিথ্যা বলেছে। বংয়ের মানে ভালোবাসা রিলেটেড কিছুই হবে। কিন্তু অলি ওর সমস্ত আশায় পানি ঢেলে দিল। ও নিজে অলির পাশে গালে হাত দিয়ে বসে পড়ল। দুজনে অসহায় মুখে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। তবে এই দুই ডিপ্রেসড মানুষের মাঝে সানা ছিল সম্পূর্ণ উৎফুল্ল। সে তখন থেকে হেসেই চলেছে। এত মজা মনে হয় জীবনে কোনোদিন পায়নি। ও হাসতে হাসতে বলতে লাগলো, এত ফান কাভি নেই পাইং। অলি আর শোভন একই সাথে সানার দিকে তাকালো। পর মুহূর্তে আবারও আগের অবস্থায় ফিরে গেল। বেশ কিছুক্ষণ ওদের সাথে বসে থেকে একা একা হাসার পর সানা বসা থেকে উঠে পড়ল। ওদের দুজনের সামনে থাকলে ও হাসতে হাসতে মরেই যেতে পারে। সানা ঘুরে ঘুরে আশেপাশের জায়গা দেখতে লাগলো। আদিবাসীদের গায়ের পোশাকগুলো অনেক রঙিন আর আকর্ষণীয়। ওদেরকে বেশ মানিয়েছে পোশাকগুলো। ও যখন এসব দেখতে ব্যস্ত তখন অলি ওর দিকে এগিয়ে এসে বলল, এই যে বাচ্চা, অলিকে দেখেছ? সানা কপাল কুঁচকে মাহির আপদমস্তক এক পলক দেখলো, অতপর কঠিন গলায় বলল, আমি বাচ্চা না, আমার বয়স 15, ক্লাস 9-এ পড়ি।
মাহি মিথ্যা ভয় পাওয়ার অভিনয় করে বলল, ভীষণ ভুল হয়ে গেছে, দয়া করে যদি একটু মাফ করে দিতেন বড় বাচ্চা। সানার কপাল আরও কুঁচকে গেল। তা দেখে মাহি চটজলদি টপিক চেঞ্জ করে বলল, অলি কোথায় জানো? মরার মতো এক জায়গায় বসে আছে, খুঁজলেই পাবেন। কথাটা গম্ভীর মুখে বলার পরপরই সানা ওকে পাশ কাটিয়ে চলে গেল। ওর ভীষণ রাগ লাগছে। কেউ ওকে বাচ্চা বললেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। টিনেজ মেয়েরা নিজেদের সবসময় বড় দেখানোর চেষ্টা করে, নিজের বয়সের থেকে খানিকটা বড় বড় আচরণ করে। সানার মধ্যেও সেই জিনিসটা প্রকট। অনন্যা এতক্ষণ চুপচাপ বসেছিল। হঠাৎ ক্লান্ত লাগছে ওর। শোভন আর সানার অস্বাভাবিক আচরণ না দেখতে পেয়ে ওর ভালো লাগছে না। দুজনের মারামারি না দেখলে ওর যে এত খারাপ লাগবে সেটাও ভাবতেই পারেনি। অবশ্য অলির জন্য ওর মনটা বেশি করে ত্যক্ত হয়ে আছে, তাই সব কিছু অসহ্য লাগছে। সকাল থেকে ভালো কিছুই ঘটেনি। ঘটার মধ্যে হেনিনের সাথে সাক্ষাৎই একটু আনন্দদায়ক ছিল। এত সুন্দর একটা পরিবেশে মুখ গোমরা করে থাকতে ভালো লাগছে না ওর, তাই আশেপাশে একটু ঘরের ইচ্ছা হলো। আলমগীর প্রামাণিককে আদিবাসী গ্রামে আসার পর থেকে আর দেখেনি অনন্যা। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, এই বুড়ো না জানি কোথায় গিয়েছে, একবার শুধু দেখা পাই তারপর মজা দেখাবো। কিছু দূর যেতেই অনন্যা নিজের দাদুর সাক্ষাৎ পেল। উনি এক আদিবাসী মানুষের সাথে কুস্তি খেলছেন। গায়ে শক্তি না থাকলেও বেশ উৎসাহের সাথে কুস্তি খেলছেন উনি। অবশ্য ক্ষণে ক্ষণে উল্টে পড়তে হচ্ছে ওনাকে, তবে ব্যাপার না। অনন্যার ভুরু কুঁচকে গেল। এ বুড়োকে নিয়ে আর পারা যাচ্ছে না। কখন মাথায় কোন পোকা কিলবিল করতে থাকে সেটা কেউ বলতে পারবে না। ও একটু এগিয়ে গিয়ে বলল, এই বুড়ো, কুস্তি করার মতো শক্তি তোমার আছে? আলমগীর প্রামাণিক এক ঝলক নাতির দিকে তাকিয়ে থেকে মুখ সরিয়ে নিয়ে বলল, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি যে কতটা সামর্থ্যবান পুরুষ সেটা আজ বুঝিয়ে দেব লালকুমারী। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। তোমার এতই শক্তি যে বারবার মাটির সাথে গড়াগড়ি খেতে হচ্ছে। অনন্যা সেখান থেকে চলে আসলো। ওর দাদুকে ও বেশ ভালো করে চেনে। একবার যেটা করতে ব্যস্ত হয়ে যায় সেটা থেকে লাখ টাকা অফার করে ওনাকে ফিরিয়ে আনা যায় না। দাদুর কথা বাদ দিয়ে ও ক্যামেরা বের করে জায়গাটার ছবি তুলতে লাগলো। হঠাৎ দেখলো বিল্টুকে কয়েকটা বাচ্চা ছেলে উল্টো করে ঝুলিয়ে রেখেছে আর ওকে নানাভাবে বিরক্ত করে চলেছে। দৃশ্যটা দেখে অনন্যার মেজাজ খারাপ হয়ে গেল। ও জলদি সেদিকে এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, এখানে কি হচ্ছে? যে বাচ্চাগুলো এতক্ষণ হাসছিল তারা তৎক্ষণাৎ চমকে উঠে পিছু ঘুরে তাকালো। অনন্যা দ্বিগুণ গম্ভীর গলায় বলল, ওকে ছেড়ে দাও। বিল্টু কাঁদতেছে। কাদারি কথা যেভাবে বিরক্ত করছিল, অনন্যা ওকে নিজের কাছে নিয়ে এসে রাগত স্বরে বলতে লাগলো, ওর সাথে এমন আচরণ করেছিলে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি, তোমাদের খারাপ আচরণ দেখতে আসেনি। বাচ্চাগুলো বলল, আমরা তো একটু মজা করছিলাম। এটাকে মজা বলে? তোমাদের কাছে যেটা মজা মনে হচ্ছে সেটা অন্যদের কাছে যন্ত্রণাদায়কও হতে পারে, তাই সাবধান। কথাগুলো বলে অনন্যা বিল্টুকে নিয়ে অন্য জায়গায় যেতে লাগলো। তারপর একটা গাছের তলায় গিয়ে বসে পড়ল। বিল্টু এখনও কেঁদে চলেছে। অনন্যা ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, কেঁদো না, ওরা আর কিছু করবে না তোমাকে। বিল্টুর চোখের পানি মুছল। অনন্যা পুনরায় বলতে লাগলো, তুমি একা কি করছিলে? তোমার অলি আর মাহি ভাইয়া কোথায়? বিল্টু অস্ফুট স্বরে বলল, জানি না, আমি ভাইয়াদের খুঁজে পাচ্ছি না। ওই ছেলেগুলোর কাছে জিজ্ঞেস করায় ওরা আমার সাথে এসব করা শুরু করেছিল বলে ও আবারও কাঁদতে লাগলো। তা দেখে অনন্যা ব্যস্ত গলায় বলতে লাগলো, আহা হয়েছে, কাঁদতে হবে না, আমি তোমাকে ওনাদের কাছে দিয়ে আসছি, চলো। অনন্যা বিল্টুকে নিয়ে অলিকে খুঁজতে লাগলো। কিছু দূর যেতেই দেখলো অলি শোভনের সাথে গালে হাত দিয়ে বসে আছে। ও দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। অলি অন্যমনস্ক হয়ে বসেছিল। হঠাৎ করে উপস্থিতি টের পেয়েও মাথা তুলে তাকালো। বিল্টুর দিকে চোখ যেতেই ও তৎক্ষণাৎ বসা থেকে উঠে পড়লো। ব্যস্ত গলায় বলতে লাগলো, কি হয়েছে বিল্টু, কাঁদছিস কেন? অলিকে দেখে বিল্টুর কান্না বেড়ে গেল। ও দৌড়ে গিয়ে অলিকে জড়িয়ে ধরলো। এতে করে অলি বেশ চিন্তিত হয়ে পড়লো। বলতে লাগলো, বল না, কি জন্য কাঁদছিস? বিল্টুর হয়ে অনন্যা বলতে লাগলো, কিছু বাচ্চা ওকে খুব বিরক্ত করছিল। অলি চিন্তিত মুখে অনন্যার দিকে তাকালো। অনন্যা কাটকাট গলায় বলল, একটা বাচ্চার দায়িত্ব আপনার উপর, আপনি এভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো একটা কাজ করলেন কিভাবে? অলি আসলে লজ্জিত নিজের কাণ্ডে। ও বিল্টুকে নিজের থেকে আলাদা করে ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর ওর চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলতে লাগলো, কাঁদিস না ভাই,
আমি অনেক বড় ভুল করে ফেলেছি, মাফ করে দিবি না? শেষবারের মতো মাফ করে দে। বিল্টু কুন্দ্রনরত কণ্ঠে বলতে লাগলো, মাফ করে দিলাম। বিল্টু জানে মাফ না করলে অলি আবারও ভাত খাওয়া বন্ধ করে দিবে, তাই যত তাড়াতাড়ি মাফ করে দেওয়া যায় ততই ভালো। অলি বিল্টুকে কোলে তুলে নিয়ে বলল, শুকনো গলায় মাফ নেব না আমি, তোকে আজ আদিবাসীদের বাজারে নিয়ে গিয়ে অনেক কিছু কিনে দেবো, ঠিক আছে? বিল্টু অলির কাঁধে মাথা রেখে চুপ করে থাকলো। ওর মন ভালো করার জন্য অলি বলতে লাগলো, এই বিল্টু, নট ডু এনি ইটিস পিটিসিং। আমার কাঁধে কি করতে চাচ্ছিস? এই, আমার রামছাগল দুটোর মতো নির্লজ্জ হয়ে যাচ্ছিস? বিল্টু হেসে ফেলল। হাসি মাখা গলায় বলতে লাগলো, ইংরেজি না জানলে ইংরেজি বলো কেন অলি ভাইয়া? আমার মতো ইংরেজি কেউ জানে না। আমি ওই ব্রিটিশদের বানানো ইংলিশ হয় বলবো? আমি আমার বানানো ইংলিশ বলবো। আচ্ছা, আমার থেকে ইংলিশে মাফ চাও। অলি গলা খাকারি দিয়ে বলল, আই নিড একটা জিনিস ফ্রম তোর থেকে, দ্যাট জিনিস ইজ মাফ, সো গিভ মাফ আমাকে। ওর ভুলভাল ইংরেজি শুনে বিল্টু হাসতে হাসতে লাগলো। ওর কথায় গরু উপাধি পেয়ে মনে মনে হার্ট অ্যাটাক করা শোভনও হাসতে লাগলো। অলি এমন আরও ভুলভাল ইংরেজি বলে বিল্টুর মন ভালো করে দিতে লাগলো। সেই দৃশ্য অনন্যা তখন থেকে দেখে চলেছে। এই প্রথমবার ছেলেটাকে ওর কাছে এত ভালো মনে হলো। অলি আর যাই করুক না কেন, সকলকে মন থেকে স্নেহ করে, সেই স্নেহে কোনোরূপ ভান নেই। অনন্যার মুখে মুচকে হাসি ফুটে উঠল। ও আরও কিছুক্ষণ সামনে হাসতে থাকা ছেলেটার দিকে তাকিয়ে থেকে জায়গা প্রস্থান করল। অলি বিল্টুকে নিয়ে ব্যস্ত থাকায় সেটা খেয়াল করলো না। ওর এখন একমাত্র লক্ষ্য হচ্ছে বিল্টুকে অপরিচিত জায়গায় একা ছাড়ার মতো মারাত্মক ভুলের প্রায়শ্চিত্ত করা। অলি আবার সকলকে এক জায়গায় সমবেত করলো, কিছু জরুরি কথা বলার আছে। সকলের মনোযোগ আকর্ষণ করে বলতে লাগলো, আপনার কি আদিবাসীদের বানানো জিনিসপত্রগুলো কেনাকাটা করার পরেই চলে যাবেন, নাকি রাতের বেলা ওদের নিজস্ব উৎসব দেখে তবেই যাবেন? সকলে একে অপরের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে লাগলো। কয়েকজন ফিরে যাওয়ার কথা বলতে লাগলো। অলি তাদেরকে আশ্বস্ত করে বলতে লাগলো, সমস্যা নেই, আমি আপনাদের সাবধানে রিসোর্টে পৌঁছে দিয়ে আসবো, তার আগে কেনাকাটা করতে চাইলে করতে পারেন। অলি সকলকে নিয়ে আদিবাসীদের বাজারে চলে গেল। ওখানে আদিবাসীদের বানানো বিভিন্ন আকর্ষণীয় জিনিসপত্র রয়েছে। অলি নিজের কথা মতো বিল্টুকে অনেক কিছু কিনে দিল। বিল্টু মন একদম ভালো হয়ে গেছে, ও এখন মহা খুশি। শোভন ঝিনুকের তৈরি একটা মালা কিনল। মালাটা ওর ভীষণ পছন্দ হয়েছে। সানা হাস্যোজ্জ্বল মুখে ওর দিকে এগিয়ে এসে গদগদ গলায় বলল, আমার জন্য কিনেছিস তাই না ভাইয়া? শোভনের হাসি মাখা মুখটা হাসি শূন্য হয়ে গেল। ও বোনের গালে একটা থাপ্পড় মেরে বলল, আমার সময় তো খারাপ যাচ্ছে না যে তোর জন্য মালা কিনতে যাব, যা ভাগ এখান থেকে। সানা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো। শোভন মালাটার দিকে তাকিয়ে লাজুক হেসে বলতে লাগলো, এটা আমার চিতার জন্য। সানা এক সেকেন্ড নিশ্চুপ থেকে শোভনের গালে ঠাঁটি একটা চড় মেরে বলল, গরুর সাথে চিতার একদম যায় না রে হাদা, তুই খাবি ঘাস আর চিতা খাবে তোর গোস্ত। তখন অলি ভাইয়ের মতো, বলিস না, নট খাইং মাই গোস্ত চিতা ডার্লিং। কেনাকাটার পর্ব বেশ ভালোই চলছে। অনন্যা মুগ্ধ হয়ে সব কিছু দেখে চলেছে। ওর মন চাচ্ছে সবগুলো কিনে নিয়ে যেতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। ও আর বিল গেটস না, তাই সুন্দর মতো একটা ঝুড়ি কিনল ও।